নমস্কার, ইচ্ছে উড়ানের সকলকে স্বাগত। আজ আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম এক বাড়িতে। গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন। বিলাসময়ের স্ত্রী সুরবালা শুনে বলে, না, আত্মীয় বন্ধুর সঙ্গে দেনা পাওনার সম্পর্ক করতে নেই, বড় মুশকিল হয়। বাইরের লোকের সঙ্গে সোজাসুজি কারবার, যা বলবার স্পষ্ট বলতে পারবে। আত্মীয় বন্ধুর কাছে চক্ষু লজ্জায় মুখ ফুটবে না। বন্ধুকে ভাড়াটে করে বাড়িতে এনে কাজ নেই। বড় মুশকিলে পড়েছে বেচারা। পুরুষ অমন কত লাখ লাখ লোক ঢের বেশি মুশকিলে পড়েছে। বন্ধুকে অন্য বাড়ি খুঁজে দাও, নিজের বাড়িতে ও ঝঞ্ঝাট ঢুকিয়ে কাজ নেই। বিলাসময়ও যে এই কথাটা এদিক থেকে বিবেচনা করেনি তা নয়। সুধীর অনেক দিনের বন্ধু, গলায় গলায় ভাব। সেলামির কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ওকে ঘর দুখানা ভাড়া দিলে এক পয়সাও আগাম নেওয়া যাবে না। সময় মতো ভাড়া না দিলে দাওরানিও দেওয়া যাবে না। উঠতে বসতে সব বিষয়ে বন্ধুত্বের মর্যাদা রেখে চলতে হবে। কিন্তু অন্তরঙ্গ বন্ধু বলেই আবার মুশকিল, রেহাই পাওয়া যায় কিসে? সুধীর এত করে বলছে, এখন তাকে না দিয়ে অন্য কাউকে ঘর দুখানা কোন অজুহাতে দেওয়া চলবে? সেটাই চিন্তিতভাবে বলে, ও কি সহজে ছাড়বে? সুরবালা তাকে বুদ্ধি বাগলিয়ে দেয়, বলে, এক কাজ করো, যা দিনকাল পড়েছে, বন্ধু বলেই তো আর টাকা পয়সার ব্যাপারে খাতির করা চলবে না। খুব চড়া ভাড়া চেয়ে বসো, 70 কি 80 টাকা, আর আগাম চাও 500। বলবে যে একজন আগাম দিয়ে এই ভাড়ায় আসতে চায়, বন্ধু নিজেই ছাড়বে, ভাবতে হবে না। এ মন্দ যুক্তি নয়। 500 টাকা আগাম দেওয়ার মধ্যে যদিই বা হয় ধার করে গয়নাগাটি বন্ধক দিয়ে, মাসে দুখানা ঘরের জন্য 80 টাকা ভাড়া দেওয়ার ক্ষমতা সুধীরের নেই। চরম চাহিদার এই বাজারেও ঘর দুখানার 40 টাকার বেশি ভাড়া হয় না। সাধ্য থাকলেও সুধীর ডবল ভাড়া দিতে রাজি হবে কেন? ভাগ্যে এখনো ভাড়ার কথাটা কিছু হয়নি সুধীরের সঙ্গে। সে শুধু দাবি জানিয়ে রেখেছে যে ঘর দুখানা সেই ভাড়া নেবে, অন্য কাউকে যেন দেওয়া না হয়। কিভাবে বন্ধুর কাছে আগাম আর ভাড়ার কথাটা পারবে, মনে মনে বিলাসময় তাই আওড়াতে থাকে। পরদিনই সুধীর কথাটা পাকা করতে আসে। 2-3 মাস তার মুখে দুশ্চিন্তার বাড়তি একটা কালো ছাপ পড়েছিল। আজ দেখেই বোঝা যায় মুখ থেকে সে মেঘটা কেটে গেছে। দেখে বিলাসময় বড়ই অস্বস্তি বোধ করে। ঘর দুখানা সে পাবেই, এটা নিশ্চিত জেনে বন্ধু একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে। তাদের বন্ধুত্বের হিসাব ধরলে সুধীরের নিশ্চিন্ত হওয়া আশ্চর্য নয়। আর নিশ্চিন্ত হয়ে তার মুখে যে অনেক দিন পরে হাসি ফুটবে, সেটাও আশ্চর্য নয়। কি অবস্থায় যে তার দিন কাটছে, বিলাসময় তা ভালোভাবেই সব কিছু জানে। কিভাবে এই অবস্থায় এসে পড়েছে সেই ইতিহাসও তার অজানা নয়। জন্ম থেকে তার কলকাতায় বসবাস। পাকিস্তান হিন্দুস্তানের জন্ম সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামার ধাক্কা লেগেছে তার গায়েও। তার দাদা ভালো চাকরি করে, একখানা বাড়ি করেছে, অবশ্য স্ত্রীর নামে। নইলে সাহস করে ভাইকে একখানা ঘরে থাকতে দেওয়ার মতো উদারতাটা দেখিয়ে ফেলার ভুলটা করত কিনা সন্দেহ। হঠাৎ পাকিস্তান থেকে উৎখাত হয়ে এসেছে তার শ্বশুরবাড়ির সকলে, আর ছেলে পুলে নিয়ে তার বড় মেয়ে ও জামাই। বাড়ি থেকে সুধীরকে সে একরকম তাড়িয়ে দিয়েছে, সুধীরের মেয়েটির সন্তান সম্ভাবনা সত্ত্বেও। হয়তো নিরুপায় হয়ে অগত্যায় ভাইকে এই অবস্থায় এভাবে তাড়িয়ে দিয়েছে। নইলে শেষের দিকে ব্যবহার খারাপ হয়ে এলেও একখানা ঘরে ভাইকে সপরিবারে মাথা গুঁজে থাকতে দিতে আরও কিছুকাল হয়তো তার আপত্তি হতো না। শ্যামবাজারে বোনের আশ্রয় নিয়েছিল সুধীর, যে কটা দিন নিজের একটা আস্তানা খুঁজে নিতে না পারে। দুখানা ঘরে বোনের মস্ত সংসার, তার মধ্যে আসন্ন প্রসবা মেয়েটি সমেত সুধীর মাথা গুঁজে আছে আজ প্রায় 3 মাস। তার উপর স্ত্রীরও তার অসুখ। বোন ভগ্নিপতি আর ভাগনা ভাগ্নির মুখ গোমরা। ভালো করে কেউ একরকম তাদের সঙ্গে কথাই কয় না, শুধু গজর গজর করে। সুধীর প্রথম কথায় বলে মারাত্মক, ঘর দুটো যখন ভাড়াই দেবে, কাল পরশু থেকে দিয়ে দাও।
আজ মাসের 23-এ, মিছে আর পয়লা পর্যন্ত ভোগাবে কেন? একেবারে পাগল হয়ে যেতে বসেছি। বিলাসময় চেষ্টা করেও মুখের ভাব বা গলার স্বর স্বাভাবিক রাখতে পারে না। রীতিমতো গম্ভীর হয়ে বলে, তোমাকে একটা কথা বলি, তোমার আমার মধ্যে ঢাকঢাক গুড়গুড় কিছু নেই, আমাদের সে সম্পর্ক নয়। সুধীর ভরকে গিয়ে বলে, এই যে বিষম রকম ভূমিকা করে বসলে, ব্যাপার কি ভাই? ব্যাপার কিছু নয়, তোমায় শুধু খোলাখুলি একটা কথা বলছি। ভাড়া টাড়ার ব্যাপারে আমি কিন্তু কোনো রকম কনসেশন দিতে পারবো না। অন্যের কাছে যা পাবো তোমাকেও তাই দিতে হবে। সুধীর স্বস্তি পেয়ে বলে, হ্যাঁ তাই বলো, এই কথা? অন্যে যা দেবে আমিও নিশ্চয়ই তাই দেব। আমি চেয়েছি কনসেশন। আমিও ভাবছিলাম তোমায় স্পষ্ট বলে দেব, এইসব বিষয়ে যেন কোনো সংকোচ করো না। লেনদেনের ব্যাপারে বন্ধুত্ব টানতে নেই, সাফ স্পষ্ট কথা। ঘর পাচ্ছি তাই ঢের, তোমার আর্থিক ক্ষতি করব কেন ভাই? বিলাসময় স্ত্রীকে স্মরণ করে আন্তরিক নিঃশ্বাস ফেলে বলে, দিনকাল বুঝতেই পারছ। তাছাড়া এ শুধু আমার নিজের ব্যাপার নয়, উনিও একজন কর্তা ব্যক্তি। সুধীর হেসে বলে, আমাকে কর্তা চেনাচ্ছ নাকি? আমার বাড়িতে কর্তা ব্যক্তি নেই। সে তখনও ধারণা করতে পারেনি বিলাসময় দুখানা ঘরের জন্য কি অসম্ভব দাবি করে বসবে। বন্ধুর প্রস্তাব শুনে হাসি মিলিয়ে তার মুখ খানিকটা হা হয়ে যায়। বিস্ময় আর অবিশ্বাস তাকে বলায়, ঠাট্টা করছ? না ভাই, ঠাট্টা নয়, এর কমে পারবো না। কালকেই একজন আমায় টাকাটা হাতে গুঁজে দিয়ে রসিদপত্র লিখে ফেলবার জন্য পিড়াপিড়ি করছিল। 500 টাকা আগাম, 80 টাকা ভাড়া। সুধীরের বিস্ময় আর অবিশ্বাস যেন কিছুতেই কাটতে চায় না। বিলাসময় তার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে চেয়ে বলে, তুমি হয়তো ভাবছ আমিও দলে ফিরেছি, চামার হয়ে পড়েছি। কিন্তু কি করি বলো? অন্যের কাছে যা পাবো তোমার বেলা কমাতে পারবো না। টাকার চিন্তায় পাগল হতে বসেছি। তোমার পোষাবে না জানি, আমি বরং কম ভাড়ায় ঘর খুঁজে দেব। সুধীরের মুখে অদ্ভুত এক ধরনের হাসি ফোটে। 3 মাসে খুঁজে দিতে পারলে না, আর কবে খুঁজে দেবে? বিলাসময় কথা কয় না। সুধীর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। মনের ভাবের প্রতিফলনে তার মুখে যেন ঘন কালো মেঘ আর চড়া রোদের খেলা চলতে থাকে। সকলের জীবনে চারিদিক থেকে কি ভয়ঙ্কর, কি বিভৎস সব অন্যায় আর অনিয়মের আবির্ভাব ঘটেছে। দিন দিন যেন ভয়াবহ হয়ে ওঠার রেটটা চড়ছে জীবনযাপনের। যুদ্ধ থেমে গিয়ে, ইংরেজ চলে গিয়ে, কংগ্রেস রাজা হয়েছে বলে কি এত স্বপ্নাতীত অঘটন অনিয়মও সম্ভব হতে পারে? সুধীর বলে, ঘর খুঁজে দেবে বলছ, কিন্তু এই যদি ঘর ভাড়ার বাজারদার হয়, কম ভাড়ায় ঘর তুমি বা কোথায় খুঁজে পাবে? দেখব চেষ্টা করে। 2-4-10 বছর লেগে যাবে। বিলাসময় আবার চুপ করে থাকে। সুধীর বলে, যাকগে, কি আর করা যাবে? এর মধ্যে খবর পেয়ে একজন যখন 500 টাকা আগাম দিয়ে ওই ভাড়ার ঘর দুটো ভাড়া নিতে পিড়াপিড়ি করছে, ঘর ভাড়ার বাজার দরটাই এইরকম দাঁড়িয়েছে নিশ্চয়ই। বিলাসময় বেশ খানিকটা শঙ্কিত হয়ে বন্ধুর কথা শোনে। সুধীর সত্যই তার অসম্ভব দাবি মেনে নেবে নাকি? সুধীর আরও মিনিট খানেক ভেবে বলে, বেশ, আমি রাজি। তুমি যা চাইছো তাই দেব। পারবে? পারবো, কষ্ট হবে। দিনকালটাই দুঃখ কষ্টের, উপায় কি? আমি কিন্তু পরশুই আসবো ভাই। এ কদিনের জন্য অর্ধেক মাসের ভাড়া দেব, কিন্তু পুরো মাসের দেব না, আগেই বলে রাখছি। সুরবালা আড়াল থেকে কান পেতে সব কথাই শুনছিল। খানিক পরে সে চা আর সিঙ্গারা নিয়ে ঘরে ঢোকে। এসে বাইরের ঘরেই বসে রইলেন, অন্তত একটা খবর তো দিতে হয়। খবর পেয়েছেন সে তো দেখতেই পাচ্ছি, খাবার এসে গেছে। 2 দিন বাদে স্থায়ীভাবে ভেতরে ঢুকছি সবাইকে নিয়ে। জ্বালাতনের একশেষ হবেন। জ্বালাতন হতেই তো চাই। বিলাসময়ের মুখের দিকে চেয়ে সুরবালা যেন আড়াল থেকে কিছুই শোনেনি, কিছুই জানে না এইভাবে বলে, কথাবার্তা ঠিক হয়ে গেল?
হ্যাঁ, ও রাজি হয়েছে, পরশুদিন আসবে বলছে। সুরবালা বলে, বেশ তো, ভালোই। কাল সন্ধ্যায় তাহলে লেখাপড়াটা করে ফেলুন, না পরশু সকালে আসবেন? সুধীর সিঙ্গারা চিবোতে চিবোতে বলে, কাল সন্ধেবেলায় আসবো, পরশু আসবো সবাইকে নিয়ে। সুধীর আর বড় ছেলে বিষ্ণুর গায়ের জোরের ওপর নির্ভর করে গাড়ি থেকে নেমে টলতে টলতে বাড়ির ভেতরে যাওয়ার সময় অলকাকে দেখেই টের পাওয়া যায় গত সন্ধ্যায় সুধীর কোথা থেকে কিভাবে সংগ্রহ করে এনে 500 টাকা আগাম দিয়ে ঘর ভাড়ার চুক্তিপত্রে সই করেছিল। অলকার গা খালি। সুরবালার ঠিকা ঝির কানে নাকে আর হাতে যেটুকু সোনা আছে, অলকার গায়ে সেটুকুও নেই। সোনা বাঁধানো একটি লোহা পর্যন্ত নয়, শুধু কপালে সিঁদুর আর হাতে শাঁখা। 500 টাকা আগাম দিয়ে 80 টাকা মাসিক ভাড়ায় যে মানুষটা ঘর ভাড়া করে, তার বউ যখন স্বর্ণচিহ্ন লেশনা হয়ে ভাড়া করা ঘরে ঢোকে, তখন কি আর অনুমান করতে কষ্ট হয় যে মেয়ের বিয়ে দিয়ে গয়নাগাটি যা কিছু অবশিষ্ট ছিল তাই দিয়ে ঘর ভাড়া আগামের টাকাটা সংগ্রহ করা হয়েছে? পুষ্প নিজেই গাড়ি থেকে নামে খুব সাবধানে। আজকে কোনো এক সময় তার প্রসব বেদনা শুরু হলে আশ্চর্য হবার কিছু নেই। সুরবালার মেয়ে বিনতা পুষ্পের সমবয়সী। বিয়ের আগে দুজনের গলায় গলায় ভাব ছিল। বিয়ের পর দুজনের দেখা হয়েছে কদাচিৎ, বছরে 2-1 বার। তবু কুমারী জীবনের সখিত্ব কি শেষ হয় বিয়ের পর কয়েক বছরের অদর্শনে? বিনতার ছেলেপিলে হয়নি এখনো। সে শুধু বেড়াতে এসেছে বাপের বাড়ি। উৎসুক আগ্রহে সে এগিয়ে যায়, পুষ্পকে বলে, বাহ বেশ, বিয়ে তো সবারই হয়, এর মধ্যে এমন কাণ্ড করেছিস? পুষ্প ভারী মুখে নিষ্পৃহভাবে সংক্ষেপে বলে, কাণ্ড আবার কি? তুই নিশ্চয়ই ঠেকিয়েছিস। সখিত্ব শেষ হয়ে গেছে তাদের। কোনো স্বার্থের কোনো টানাটানি থাকে না বলে যে ছেলে মানুষের সখিত্ব জমায়েত থাকে আজীবন। এক যুগ পরে ঘটনাচক্রে কয়েক ঘন্টার জন্য দেখা হলে দুটি ধর্ষিতা নিপীড়িতা মনেও আবার ছেলে মানুষের রূপক রসের আমেজ লাগে। সেই সখিত্ব তাদের তেতো হয়ে গেছে। কেন হয়েছে সে তো জানা কথাই। প্রথম কাজ বিছানা পেতে অলকাকে শুইয়ে দেওয়া, তারপর ঘর সংসার গোছানো। সুরবালা অলকার কাছে গিয়ে দাঁড়ায়। রোজ রোজ জ্বর আসে নাকি? রোজ। অলকা খুক খুক করে কাশে। শঙ্কিত চিন্তিত দৃষ্টিতে সুরবালা চেয়ে থাকে। কে জানে কি রোগ বাড়িতে ঢোকানো হলো। বেশি মেলামেশা ঘেঁষাঘেঁষি চলবে না। ছেলে মেয়েদের সুরবালা সাবধান করে দেয়। এক বাড়িতে সপরিবারে 2টি বন্ধু, বাড়িওয়ালা ও ভাড়াটে সম্পর্ক। কদিন আগেও রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে কখন ঘন্টা কাবার হয়ে গেছে টের পাওয়া যায়নি। আজ এত কাছাকাছি এসেও 2-4 মিনিটের বেশি আলাপ হয় না, তাও আবার ছাড়া ছাড়া ভাষা ভাষা আলাপ। সময় আছে ঢের। হঠাৎ যেন বক্তব্য ফুরিয়ে গেছে উভয় পক্ষের। দূরে দূরে 2টি ভিন্ন বাড়িতে থাকার সময় যেমন নিজের নিজের ভাবনা নিয়ে তারা মশগুল থাকত, সেই দূরত্বই যেন এসেছে এক বাড়িতে পার্টিশনের দুপাশের মধ্যে। পার্টিশন শুধু ঘর দুখানার জন্য। সদর দরজায় 1, কল বাথরুম 1, বারান্দার একটু অংশ ঘিরে তৈরি নতুন রান্নাঘর ও সুরবালার রান্নাঘরে যাওয়া আসা একই বারান্দা দিয়ে। দূরত্বটা তাই স্পষ্ট অনুভব করা যায়, প্রত্যেকে অনুভব করে। কাছে আসার বাস্তবটা বাতিল করার কৃত্রিম বিশ্রী দূরত্ব। মাসকাবারে সুধীর অর্ধেক মাসের ভাড়া দিতে গেলে বিলাসময় বলে, থাকে, কটা দিনের ভাড়া দিতে হবে না, একেবারে সামনের মাস থেকে দিও। তা কি হয়? কথা যা হয়েছে সেটা শুনতে হবে বই কি। মাসের মাঝামাঝি পুষ্প 3 দিন দারুণ কষ্ট পেয়ে একটা ছেলে বিয়োই। বাচ্চাটা মারা যায় পরদিন। বাচ্চাটার মারা যাওয়ায় কেউ বিশেষ দুঃখিত হয়েছে বলে মনে হয় না, বরং আরও একটা দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য একটু স্বস্তিই যেন সকলে বোধ করে, পুষ্প পর্যন্ত। ছেলেপিলে হয়ে মারা গেলে
শুধু চুকে বুকে যায় হাঙ্গামা। মায়েরও পর্যন্ত আফসোস হয় না। অবস্থার ফের এমনও করে দিতে পারে এইসব স্নেহাতুরাদের। পেটের দায়ে ছেলে মেয়ে বেঁচে দেবার কাহিনী আজও এই দুর্ভিক্ষের দেশে শোনা যায়। কিন্তু সেক্ষেত্রে বাপ মার তো একটা হিসেব থাকে যে অন্যের হয়ে যাক ছেলে মেয়ে, তবু তো উপোস দিয়ে মরার বদলে বাঁচবে। কোনো হাসপাতালে বেড খালি পাওয়া যায়নি। অন্য প্রসবাগারে দেওয়া যেত, কিন্তু বেডের ভাড়া আর আনুষঙ্গিক খরচ বড় বেশি। বাড়িতে ভালো ডাক্তার আনা যেত, কিন্তু ভালো ডাক্তারের ফি বড় চড়া। সাধারণ যে ডাক্তার সুধীর এনেছিল সেও পুষ্পের কষ্টভোগ কমাতে পারত, বাচ্চাটাকে হয়তো বাঁচাতে পারত। কিন্তু এখানেও সেই একই কিন্তু। সেজন্য যে চিকিৎসা দরকার ছিল তার জন্য খরচ দরকার ছিল অত্যধিক। জামাইকে টাকা পাঠাতে জরুরি তার করেছিল। ছাঁটাই বেকার জামাই এসেছিল খালি হাতে। সব চুকে বুকে যাওয়ার পর জামাইকে তার ফিরে যাওয়ার গাড়ি ভাড়া দিতে হয়েছে। সকলেই প্রায় নির্বিকারভাবে হিসেব কষা স্বস্তির সঙ্গে বাচ্চাটার মরণকে স্বীকার করেছে। সুধীর পারেনি। এই তার প্রথম নাতি বলে নয়, ওসব শখ আর সুখের হিসেব তার চুকে গেছে। সে ছাড়া বাড়ির কেউ জানে না যে চেষ্টা করলে, টাকা খরচ করলে বাচ্চাটাকে বাঁচানো যেত। সেই শুধু জানে যে মেয়েটা 3টি দিনরাত্রি ধরে অমন বিভৎস যন্ত্রণা ভোগও প্রয়োজন ছিল না। মেয়েটার জন্যেই একরকম মরিয়া হয়ে 2টি ঘরের জন্য সে 500 টাকা জোগাড় করেছে। 150-200 টাকার জন্যে সেই মেয়েটাকে ঠিকমতো প্রসব করানো গেল না। সুধীরের বুকটা তাই জ্বলে যায়। আফসোসে, ক্রোধে, ক্ষোভে, ঘৃণায়, বিতৃষ্ণায়। তবু শান্ত নির্বিকার ভাবেই সে মাসকাবারে 200 টাকা বেতন থেকে 80 টাকা বিলাসময়ের হাতে গুনে দেয়। স্ট্যাম্প মাটা রসিদ গ্রহণ করে। তারপর একদিন হঠাৎ স্তম্ভিত বিস্ময়ের সঙ্গে বিলাসময় ও সুরবালা টের পায় সুধীর তাদের কিছু না জানিয়েই ঘর 2খানা ন্যায্য ভাড়া ঠিক করে দেবার জন্যে রেন্ট কন্ট্রোলারের কাছে দরখাস্ত করেছে। ভাড়া নির্দিষ্ট হয় 40 টাকা। যে 80 টাকা সুধীর দিয়েছে তার অর্ধেক টাকা পরবর্তী মাসের অগ্রিম ভাড়া হিসেবে ধরা হয়। সব চুকে বুকে যাবার পর সদর দরজায় খিল লাগিয়ে ভেতরে এসে বিলাসময় আকাশে গলা তুলে চিৎকার করে বলে, এত বড় বচ্চা তুমি! বন্ধু সেজে বন্ধুর সঙ্গে এই ব্যবহার! এই মতলব ঠিক করে তুমি ঘর ভাড়া নিয়েছিলে? বেরো তুমি আমার বাড়ি থেকে। তোমার আগাম টাকা, ভাড়ার টাকা, পাই পয়সাটি পর্যন্ত মিটিয়ে দিচ্ছি। বেরিয়ে গিয়ে রেহাই দাও আমায়। সুরবালা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচায়, বন্ধুর বেশে কোন সর্বনেশে শনি ঘরে ঢুকেছে গো? ঘর 2খানা থেকে কোনো জবাব আসে না। শুধু শোনা যায় সুধীর বিষ্ণুকে ধমকাচ্ছে, চুপ করে থাক, কথাটি বলবি না। বিলাসময় ধৈর্য হারিয়ে গাল দিয়ে বলে, হারামজাদা, জুয়াচোর বজ্জাত, বেরো তুই আমার বাড়ি থেকে। তোদের আমি ঘাড়ে ধরে লাথি মেরে বাড়ি থেকে তাড়াবো। বিষ্ণু কলেজে পড়ে। তার আহত তীব্র কণ্ঠ শোনা যায়, চুপচাপ গালাগালি শুনবে বাবা। জবাবে সুধীরের দৃঢ় কণ্ঠে শোনা যায়, দিক না গালাগালি, ছোট লোক মানুষ আর কুকুর ঘেউ ঘেউ করে, আমাদের কি বয়ে গেল? পুলিশ ডেকেও তো আমাদের তুলতে পারবে না। তুই চুপ করে বসে থাক। চুপচাপ গালাগালি শুনব? বিষ্ণুর কথা প্রায় আর্তনাদের মতো শোনায়। বিলাসময় গর্জন করে বলে, এই শুয়ার, বেরোলি ঘর থেকে। তীর বেগে বিষ্ণু ঘর থেকে বেরিয়ে যায়। বিলাসময়ের সামনে রুখে দাঁড়িয়ে বলে, শুয়ার কাকে বলছেন? সুরবালা আঁতকে উঠে স্বামীর গায়ের গেঞ্জি টেনে ধরে বলে,
থাক থাক, চুপ করো, পরিবিহিত হবে। বিলাসময় বিষ্ণুর গালে একটা চাপড় বসিয়ে দেয়, বলে, সুগার বলছি তোর বজ্জাত জুয়াচোর বাপকে। সেটা উভয় পক্ষের কমন বারান্দা। বারান্দার এই প্রান্তে সুধীরদের জন্য সংক্ষেপে ঘেরা রান্নাঘর। পুষ্প সেখানে চাল কুমড়োর তরকারি রেঁধে কুচি করে কাটা চোখলা দিয়ে ছেঁচকি রাঁধতে রাঁধতে খন্তি হাতে বেরিয়ে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। বিষ্ণু তার হাতে সেই সস্তা চিলতে খন্তিটা কেড়ে নিয়ে বিলাসময়ের ঘাড়ে খাঁড়ার মতো কোপ মারে। খন্তির ঘায়ে মানুষের গায়ের চামড়ার চলটা পর্যন্ত তোলা যায় না দেখে সে বোধ হয় খেপে যায়। বারান্দার এদিকে শেষ প্রান্তের দেয়াল ঘেঁষে বিলাসময়ের কয়লা রাখা হয়। এক একখানি আস্ত ইঁট দিয়ে ঘরোয়া কয়লা গুদামটির সীমা প্রাচীর করা হয়েছে। বিষ্ণু অবশ্য অনায়াসে ওই আলগা ইঁট তুলে নিয়ে বিলাসময়কে মারতে পারত। তার বদলে সেই কয়লারই একটা 7-8 সের চাপড়া তুলে নিয়ে বিলাসময়ের মাথায় প্রাণপণে ঠুকে দেয়। আগের দিন বিকেলে বিলাসময় 2 মণ কয়লা এনেছিল। 2 মণ কয়লায় তার 13 দিন চলে। বিলাসময় কাত হয়ে পড়ে যায়। মনে হয় সে যেন সুরবালার কোলেই ঢলে পড়েছে। তার ফাটা মাথা দিয়ে গোল গোল করে রক্ত বেরিয়ে আসে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।